এখন তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। সহপাঠ্যক্রম, আমি আগের দিন তোমাদের পাঠ্যক্রম কাকে বলে বা পাঠ্যক্রম শব্দটি কোথা থেকে এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। সহপাঠ্যক্রম অর্থাৎ পাঠ্যক্রমের সঙ্গে, সহ কথার অর্থ আমরা সবাই জানি যে সঙ্গে বা পাশাপাশি, অর্থাৎ পাঠ্যক্রমের পাশাপাশি বা পাঠ্যক্রমের সঙ্গে যে বিষয়টি আলোচনা করা হয় বা যে বিষয়গুলিকে অনুশীলন করানোর সুযোগ করে দেওয়া হয় তাকে বলে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। গতানুগতিক শিক্ষা, আমি আগের দিন গতানুগতিক আধুনিক শিক্ষাটাও কিন্তু একটু আলোচনা করেছিলাম। গতানুগতিক শিক্ষা যেটা বহুল প্রচলিত শিক্ষা বা পুরানো দিনে যে শিক্ষাটা প্রচলিত হয়ে আসছিল, সেই গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় মনে করা হতো সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব বিশেষ ছিল না, কারণ তখন এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীটাকে বলা হতো বহির্পাঠ্যক্রমিক কার্যাবলী, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে অনুশীলন করানো হতো বা অপ্রয়োজনে অনুশীলন করানো হতো, তাইকে বহির্পাঠ্যক্রমিক কার্যাবলী বলা হয়। কিন্তু শিক্ষার আধুনিক ধারণার সাথে সাথে এই পাঠ্যক্রমটিকে বা এই পাঠ্যক্রমিক বিষয়গুলো যেগুলো সহপাঠ্যক্রমিক বিষয়তে অনুশীলন করা হয় সেগুলো বহির্পাঠ্যক্রমিক কার্যাবলী না বলে এখন বলা হয় সহ বা সঙ্গে বা পাশাপাশি। অর্থাৎ বিভিন্ন শিক্ষাবিদগণ মনে করে থাকেন যে সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলো অনুশীলন করলে কেবল পাঠ্যক্রমের যে পাঠ্যক্রমিক বিষয় অনুশীলনের যে চাপ বা যে একঘেয়েমিতা সেটা কিছুটা দূর করা যাবে, শিক্ষা অনেকটা আনন্দদায়ক হয়ে উঠবে। অর্থাৎ বহির্পাঠ্যক্রমিক কার্যাবলীটা পরিণত হলো সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে। পাঠ্যক্রমিক কার্যাবলীর পাশাপাশি যে সমস্ত বিষয়গুলোকে অনুশীলন করা হয় সেগুলো হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী। এই সহপাঠ্যক্রমিক কার্যাবলী কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো যেমন বলছে বৈচিত্র্যমুখী বিভিন্ন অনুশীলন করা যায়, অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা মতো সহপাঠ্যক্রমিক কার্যাবলীটাকে কিন্তু অনুশীলন করতে পারি। অর্থাৎ পাঠ্যক্রমিক বিষয় যেগুলো আমাদের যে গতানুগতিক যে বিষয়গুলো আমরা পড়ি সেইগুলো মুখস্থ করা বা লেখা বা বড় কোশ্চেন আলোচনা করা, এইগুলো আমাদের যদি একঘেয়েমি লাগে, এই একঘেয়েমিতা দূরীকরণ করার জন্য কিন্তু আমাদের বহুমুখী বিচিত্রমুখী অভিজ্ঞতা কিন্তু গ্রহণ করতে ইচ্ছে করে বা জ্ঞান অর্জন করতে ইচ্ছে করে, যাতে একঘেয়েমিতা দূর করা যায়। এর পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। সর্বাঙ্গীন বিকাশ বলতে কী বোঝায়? অর্থাৎ শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক এই চারটি নিয়ে গড়ে ওঠে শিশুর বিকাশ। এই বিভিন্ন যে গতানুগতিক বিষয়গুলো আছে বা পাঠ্যক্রমিক বিষয়গুলো আমরা বলতে পারি, সেইগুলোর মাধ্যমে শিশুর বৌদ্ধিক বিকাশ এবং কিছুটা মানসিক বিকাশ পরিপূর্ণ হলেও এটা কিন্তু দৈহিক বা সামাজিক বিকাশটা অনেকাংশেই ব্যাহত হয়। বিশেষ করে দৈহিক বিকাশ পরিপূর্ণতা অর্জন করার জন্য বা মানসিক বিকাশ পরিপূর্ণতা অর্জন করার জন্য আমরা সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলি অনুশীলন করতে পারি। এরপর হচ্ছে একঘেয়েমিতা দূরীকরণ, অর্থাৎ ঘরে বসে যদি আমরা সারাক্ষণ ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি এই সমস্ত বিষয়ে বড় কোশ্চেনগুলো আমরা মুখস্থ করি, তাতে আমাদের অনেক সময় একঘেয়েমি লেগে থাকে। এই জীবনের একঘেয়েমিতা দূরীকরণ করার জন্য আমরা কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যাবলী অনুশীলন করে থাকি। এছাড়া যে সমস্ত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা যেতে পারে সেটা হচ্ছে সৃজন ক্ষমতার বিকাশ ঘটাতে পারে বা বিভিন্ন চাহিদার পরিতৃপ্তি ঘটাতে পারে, আনন্দপূর্ণ শিক্ষাদান আমরা গ্রহণ করতে পারি এই বিষয়গুলো অনুশীলনের মাধ্যমে, বা মূল্যবোধের বিকাশ ঘটাতে পারে, বা বিভিন্ন ধরনের অবসর সময় আমরা এই সমস্ত বিষয়গুলো অনুশীলন বা চর্চা করলে আমরা কিন্তু আমাদের মানসিক শান্তিটাও পেতে পারি। এরপর আমরা এই সময় আমরা কি জানবো? এই সময় আমরা জানবো কিন্তু যে সহপাঠ্যক্রমিক বিষয়গুলো কি কি। সহপাঠ্যক্রমিক বিষয়গুলো কি কি? যেগুলো পাঠ্যক্রমের সঙ্গে, অর্থাৎ খেলাধুলা, তারপরে শরীরচর্চা, হাতের কাজ বা বিভিন্ন ধরনের ব্যবহারিক যে সমস্ত বিষয়গুলো বিদ্যালয়তে অনুশীলন করানো হয় কিন্তু শ্রেণীকক্ষের মধ্যে বসে না, শ্রেণীকক্ষের বাইরে, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বলে থাকি সহপাঠ্যক্রমিক কার্যাবলী। এই সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলোকে যে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। কী কী বলছে? দৈহিক চর্চামূলক কার্যাবলী। দৈহিক চর্চার মধ্যে কি হতে পারে? ব্যায়াম হতে পারে, খেলাধুলা হতে পারে, বা বিভিন্ন ধরনের গৃহ বহির্ভূত যে সমস্ত ক্রিকেট বা গৃহে বসে যে সমস্ত খেলাধুলা আছে। গৃহ বহির্ভূত খেলাধুলা বলতে যেমন ক্রিকেট আছে, ফুটবল আছে, ব্যাডমিন্টন আছে, সাঁতার আছে, এই সমস্ত। আর গৃহে বসে খেলাধুলা মধ্য দিয়েও আমরা করতে পারি, যেমন দাবা খেলা বা টেবিল টেনিস খেলা বা ক্যারাম খেলা, বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলোকে অনুশীলন করতে পারি।
এছাড়া আছে ব্যায়াম, যেমন যোগ ব্যায়াম আছে বা প্রাণায়াম আছে, ড্রিল আছে, বিভিন্ন ধরনের যে শিক্ষাগুলো আমরা অনুশীলন করি সেগুলো ব্যায়াম শরীরচর্চামূলক কার্যাবলীর অন্তর্ভুক্ত। এছাড়া যে আরেকটি যে ভাগ আছে বা আরেকটি যে প্রকারভেদ আছে সেটা হচ্ছে শিক্ষামূলক কার্যাবলী। শিক্ষামূলক কার্যাবলী কি, যে কার্যাবলীর মাধ্যমে শিশুরা তাদের সর্বাঙ্গীন বিকাশটা ঘটাতে পারবে এবং মানসিক বিকাশটাকে সুসম্পন্ন করতে পারবে। অর্থাৎ তার কী কী ঘটাতে পারতে, বৌদ্ধিক বিকাশ ঘটাতে পারে আত্মপ্রকাশমূলক কার্যাবলীর মাধ্যমে বা প্রশাসনমূলক কার্যাবলীর মাধ্যমে তারা তাদের একঘেয়েমিতা দূর করতে পারে। এছাড়াও যে সমস্ত ভাগগুলো উল্লেখ করা যায় সেগুলো সামাজিক কার্যাবলী, বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানের বিষয় অনুশীলনের মাধ্যমে, যেমন সেবামূলক কার্যাবলী বা সামাজিক প্রশাসনমূলক কার্যাবলী, এইগুলোর মাধ্যমে কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলী অনুশীলন করা যায়। সহপাঠক্রমিক কার্যাবলী যে অনুশীলন করা হচ্ছে, এই সহপাঠক্রমিক কার্যাবলী কিন্তু পাঠক্রমিক কার্যাবলীর মতোই কিন্তু গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কারণ আমরা যে সবাই বিদ্যালয়ে প্রথাগত শিক্ষা যে অর্জন করছি, সবাই যে প্রথাগত শিক্ষা অর্জনের পরে যে প্রথাগত শিক্ষা পরিপূর্ণতা অর্জন করতে পারবো বা পরিতৃপ্তি লাভ করতে পারবো তা কিন্তু নয়। আমাদের সহপাঠক্রমিক কার্যাবলী অনুশীলন যদি করা থাকে, পরবর্তী সময়ে এই সহপাঠক্রমিক যে বিষয়গুলি আমরা অনুশীলন করি সেই বিষয়গুলোর উপর নির্ভর করেও কিন্তু আমরা অবসর জীবনযাপন কিন্তু কাটাতে পারি বা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলোকে অন্যদের সঙ্গে সঙ্গতি বিধানও করে উঠতে পারি। সহপাঠক্রমিক কার্যাবলী যে সীমাবদ্ধতা, কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতাগুলি কী কী বলছে, উপযুক্ত শিক্ষক শিক্ষিকার অভাব, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা কিছু সহপাঠক্রমিক কার্যাবলী বিশেষ পাওয়া যায় না। অর্থাৎ যার গতানুগতিক শিক্ষার ওপর আমরা সামাজিকভাবে নির্ভরশীল হওয়ায় আমাদের কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর প্রতি ঝোঁকটা কিন্তু কিছুটা হলেও কম। এরপর হচ্ছে অর্থাভাব। অর্থাভাব হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো আমাদের অভিভাবক বা বিদ্যালয় কর্তৃপক্ষ বা বাস্তবায়িত করতে পারে না, কারণ আমাদের এগুলো একটু খরচ সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ হওয়ায়। এছাড়া হচ্ছে অভিভাবকদের উদাসীনতা। অনেক সময় অভিভাবকরা বিভিন্ন ধরনের খেলাধুলা বা নাচ গান বা বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী যেগুলো বলা যেতে পারে এই বিষয়গুলোকে কিন্তু বিশেষ গুরুত্ব দেয় না বা মনে করে থাকেন যে এইগুলো আনুষঙ্গিক, এগুলো শেখা ভালো কিন্তু পাঠ্যক্রমিক কার্যাবলীর মতো অনুশীলনের ওপর বিশেষ তারা গুরুত্ব দেয় না। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে বৃত্তিগত শিক্ষার অভাব। বৃত্তিগত শিক্ষা কি, পরবর্তী সময় এই সমস্ত যে সহপাঠ্যক্রমিক কার্যাবলীগুলি নিয়ে আমরা যে বৃত্তিটিকে নির্ভর করব, অর্থাৎ এর ওপর যে আমরা অর্থনৈতিকভাবে নির্ভরশীল হতে পারবো সেটা কিন্তু সবসময় সম্ভব নয়। এই সমস্ত বিভিন্ন কারণে মনে করা হয়ে থাকে সহপাঠ্যক্রমিক কার্যাবলী কতগুলি গুরুত্বহীন হয়ে পড়ছে বা সীমাবদ্ধতাগুলো রয়েছে। এর পরবর্তী ক্লাসে তোমাদের বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক বা পাঠ্যক্রমিক কার্যাবলীর উপাদানগুলি নিয়ে আলোচনা করব।